আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নির্বাচন কেন হবে না, কে ঠেকাবে। নির্বাচনের আর খুব বেশি দেরি নাই। আজকে 7 জানুয়ারি কথা বলছি। এক মাসের কয়েকদিন এখনো কিছু কিছু জায়গা থেকে আওয়াজ আসছে, বিশেষ করে এটা বলতে পারেন যে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ শিবিরে আলাপ আছে যে নির্বাচন হচ্ছে না, এই তফসিলে নির্বাচন হচ্ছে না। কিন্তু ভাই, বাস্তবতা এবং সত্য হচ্ছে, সত্যর চেয়েও সত্য, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে। গত 1.5 বছর ধরে আমরা এটা সেটা অনেক কিছু শুনেছি, দেখেছি, সম্ভাবনার কথাও দেখেছি, সম্ভাবনার কথাও বলেছি যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, একতরফা একপাক্ষিক নির্বাচন হবে না। বিভিন্ন পক্ষ থেকে এই নির্বাচন, একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে কথাও শুনেছি। দায়িত্বশীল পক্ষ থেকে যেখান থেকে নির্বাচন না হয় এমন ব্যবস্থা নিতে পারে, সেসব জায়গা থেকেও আমরা শুনেছি, ইনক্লুসিভ নির্বাচনের কথাও শুনেছি। কিন্তু নির্মম বাস্তবতা হলো যে আসলে নির্বাচনটা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বলতে হয় যে নির্বাচন হবে না। যারা বলছেন যে নির্বাচনটা, আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? ঠেকানোর কি কোনো পক্ষ, কোনো দৃশ্যমান পক্ষ আপনি এখন পর্যন্ত 1 মাস মাত্র আছে দেখতে পেয়েছেন? আপনি যদি ভেতরেও ঢোকেন, এমনি ওপেন উইন্ডোয় আপনি দেখছেন, তাকিয়ে আছেন, কিন্তু একদম ভেতরে যদি ঢোকেন, উইন্ডোর ভেতরে যদি অন্দরমহলে গিয়ে ঢোকেন, নির্বাচন হচ্ছে না এমন কোনো আলামত কি আছে? নেই। সোজা কথা, নির্বাচনটা হয়ে যাচ্ছে যে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা জায়গায় সন্দেহ আছে, কারণ গত পরশু সোমবারও দলের শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই, এমনটা বলা হয়েছে। সোজা ভাষায়, জামাত একটা উইন্ডো, একাধিক উইন্ডো, 3টা উইন্ডো, 4টা উইন্ডো ওপেন রেখেছে যে নির্বাচন প্রয়োজনে হবে না। কেন হবে না? যদি না জামাত নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠিত হবে, সেই সরকারের ভাগ বটোয়ারার অংশী না হয়। আমি এই কথাগুলো আগেও বলেছি, বারবার বলছি, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ নেই এই মুহূর্তে, অন্তত পক্ষে আওয়ামী লীগ নেই। 1.5 বছরেও বাংলাদেশে একটা কিছু করবার মতো ক্ষমতা অর্জন করেনি, অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে। বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগকে চাইছে, কিন্তু সাংগঠনিকভাবে এতটাই করুণ অবস্থা, দেশে হতাশা তৈরি হয়েছে, কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন? সবাই তো আওয়ামী লীগের দেশে আছেন। তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আমি যদি বৈশ্বিক গোষ্ঠীর কথা বলি, আন্তর্জাতিক গোষ্ঠীর কথা বলি, যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে হবে, কিন্তু সব দল যে আওয়ামী লীগ, সব দলের প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ। যারা নাই নির্বাচনে, তাদের প্রধান দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের 14 দল। সেই আওয়ামী লীগ তো সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। 1.5 বছরের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড, যে বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আদৌ কবে খুঁজে পাওয়া যাবে? আজকে যদি 7 জানুয়ারি আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, শুধু হতাশায় খুঁজে পাবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন ঠেকিয়ে দেবে, এটি তো হবে না। সেনাবাহিনী ঠেকাবে? সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইবে? সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের এ ধরনের লক্ষণ এই মুহূর্তে নেই। হ্যাঁ, একটা পক্ষ চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, কিন্তু সেই পক্ষটা যদি জিম্মি হয়ে যায়,
কদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, গাছের পাতাও আওয়ামী লীগ জয় বাংলা করতো, এখন তো সব বিএনপি বিএনপি করছে। যাই হোক, নির্বাচন একমাত্র বিএনপি এবং জামাত নিজেরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে যদি ঠেকিয়ে দেয় তাহলেই সম্ভব। এছাড়া নির্বাচন যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই। আমি আগেও বলেছি, আবারও বলছি যে নিজেরা ফাটাফাটি করেই নির্বাচনটা বন্ধ হতে পারে। গত সোমবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পরবর্তী সময়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামাত। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দলদাস সরকারি কর্মকর্তা, প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এই বিবৃতি, এই বৈঠক যেটি বলুন না কেন, এটি সরকারের এবং যাদেরকে দেখা যাচ্ছে যে ক্ষমতায় বসানো, তাদের উপরে একটা প্রচ্ছন্ন চাপ রাখবার জন্য। আমি কদিন আগেও বলেছিলাম যে একটা মৃত্যু জামাতের হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিয়েছে। এই পাল্টে দেওয়া থেকে জামাত কদিন আগেও আশা করেছিল যে এককভাবে তাদের যে একটা জোট আছে, 10 দলীয় জোট, সেই জোটের নেতৃত্বে জামাত ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতার হিসেব, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় এবং তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী সময় হিসেবটা কিন্তু পাল্টে গেছে। যার দরুন একপাক্ষিক বা একতরফা একটি বৃহৎ অংশ 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনেও ক্ষমতা মোটামুটি বিএনপির দিকে এমনটাই জামাতও মনে করছে। যার দরুন জামাত ইতিমধ্যে খালেদা জিয়ার জানাজার দিন থেকেই জামাত আমির শফিকুর রহমান সুর তুলেছেন যে আগামী 5 বছর অন্তত পক্ষে একটা ঐক্যের সরকার হোক। খালেদা জিয়ার জানাজার দিন জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটি বলেছিলেন। পরে একদিন পরে জামাত আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেও একই বার্তা দিয়েছেন। শুধু জামাত আমির নয়, জামাতের শিবির ডাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে ক্ষমতা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা সব পক্ষ করছে, প্রশাসন, পুলিশ, আর্মি সব পক্ষ করছে। সেই জায়গা থেকে তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে, সোজা কথা। এই ভাগ দেওয়ার দাবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবি তুলেছেন শফিকুর রহমান, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এমন দাবি করেছেন এবং গত পরশু বৈঠকে এই যে বিবৃতি দিয়েছে যে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ নেই। কেন? এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে জামাত সিগন্যাল পায়নি যে আমরা নির্বাচনের পরে ঐক্যের সরকার করব। এই সিগন্যাল পাওয়ার জন্যই বলা যায় যে একটা চাপ রাখা, সরকারের উপর চাপ। যদিও এই সরকারটা জামাত নিয়ন্ত্রিত সরকার, সরকারের উপর একটা চাপ এবং বিএনপির উপর একটা চাপ। এই চাপ যে নির্বাচনের পরিবেশ নেই, এই কথা বলার ফলে বিএনপির মধ্যে যাতে একটা কাপাকাপি হয়, তারেক রহমানের মধ্যে যেন মনে হয় যে জামাত তো নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য জামাতকে মোটামুটি একটা আশ্বাস দেওয়া যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে শফিকুর রহমানের বা জামাতের যে চাওয়া, নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের, মন্ত্রী পরিষদ গঠনের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব, এমন একটা জোরালো আশ্বাস দেওয়া যে জামাতকে সাথে নেওয়া হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত সিগন্যাল জামাত পায়নি। পেলেই পাওয়ার সাথে সাথে নির্বাচনটা হয়ে যাবে এবং আলটিমেটলি পাবে, এটি মনে হয় যে জামাত এটি পাবে।
এবং মন্ত্রিপরিষদে বিএনপি নেবে কিনা এটাও একটা ব্যাপার। কারণটা হচ্ছে বিএনপি বা আজকে তারেক রহমান দেশে এসছেন শুধু তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু আপনারা তারেক রহমানের আজ থেকে 40 দিন আগেও তারেক রহমান দেশে আসবেন কিনা, আসতে পারবেন কিনা অনিশ্চয়তা ছিলেন। তিনি নিজে জানিয়েছিলেন দেশে আসাটা কিন্তু তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি সেই সময় তিনি নিজে জানিয়েছিলেন। তাহলে বুঝুন যে এর নিয়ন্ত্রণ কোথায়। এই যাদের হাতে নিয়ন্ত্রণ তারা জামাতকে সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করুক এটি চাইবে না। আবার জামাত যদি মন্ত্রিসভায় না আসতে পারে তাহলে কিন্তু তারেক রহমানের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে। আপাতত যদি আশ্বাস দিয়ে দেয় যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে বসবো, নির্বাচনটা হয়ে গেল, মন্ত্রিপরিষদ গঠিত হলো এবং তারেক রহমানের মন্ত্রিপরিষদে জামাত অংশ হলো না, তাহলে এই যে আজকে যে সারা বাংলাদেশে দখলদারিত্ব কায়েম করেছে, এই দখলদারিত্ব থেকে জামাতের পিছু হতে হবে। জামাতকে এটি চাইবে? চাইবে না। যখন জবরদস্তি করা হবে জামাতের উপর তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন হয়ে যাবে। কাউকে লাগবে না, আওয়ামী লীগ এরকম যে সাইড লাইনে আছে সাইড লাইনে থাকবে, জামাতই উত্তপ্ত করে ছাড়বে পরিস্থিতি। তখন তারেক রহমানের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে এবং তখন কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে, জামাতের বিরুদ্ধে অ্যাকশনে। এবং অ্যাকশনে যেতে গিয়ে আরো তটস্থ করে মারবে। এবং অন্যদিকে চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে। অন্যদিকে যদি আওয়ামী লীগকে উন্মুক্ত করে না দেয় তাহলে সত্যিকার অর্থে সবকিছু মিলে তারেক রহমানের দেশ চালানো কঠিন হবে। নির্বাচনটা হয়ে যাবে, আমরা বলছি যে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচিত সরকার কতদিন দেশ চালাবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কয়েক মাসের বেশি মনে হয় চালাতে পারবে না। কারণটা হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ আছে। যাদের প্রেসক্রিপশনে তারেক রহমান এসছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তারেক রহমান কাজ না করেন তাহলে তিনি দেশ চালাতে পারবেন না। আবার তাদের প্রেসক্রিপশন উপেক্ষা করে যদি জামাতকে সঙ্গে নেন তিনি দেশ চালাতে পারবেন না। অর্থাৎ সংকট চারিদিক দিয়ে, সংকট, উভয় সংকট। এই সব সংকট মোকাবেলা করে দেশ কিভাবে চলবে সেটি একটা বিষয়। তবে এ কথা বলতেই পারি, সবশেষ এ কথা বলতেই পারি যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, যে কোনো ভাবে হোক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। যে রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং এই রাজনীতিকে ঘিরে যে অস্থিরতা, এটি নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে প্রভাব ফেলেছে, এটি আমরা সবাই বুঝতে পারছি। এটি নিয়ে কথা বলেছেন ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এটি এবং এর পেছনের কারণ এটি ব্যাখ্যা করেছেন তার মতো করে। তার মতে অন্তর্বর্তী সরকারের অযোগ্যতার কারণেই বাংলাদেশে হিংসাই এখন স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্কের অবনতির জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলো তিনি বলেছেন ভারতের সংবাদ সংস্থা এএনআই কে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে, এবং এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে আনন্দবাজার পত্রিকা কলকাতার তারা এই সংবাদটি ছেপেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচক যে সম্পর্ক বা নেতিবাচকতা, এটি নিয়ে শেখ হাসিনা বলেছেন সম্পর্কের অবনতি পুরোপুরি ইউনূসের তৈরি। ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা বলেছেন ইউনূসের মদতপুষ্ট চরমপন্থীরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলোর অফিসে হামলা করেছে। প্রথম আলো ডেইলি স্টারের কথা নিশ্চয়ই তিনি বুঝিয়েছেন, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। দর্শক, এই ঘটনাগুলো আমরা জানি,
তারপরও তিনি যখন বলেন বাংলাদেশের বিষয় নিয়ে এটি আলোচনায় রাখা দরকার এ কারণেই, তাহলে আমরা রাজনীতির করণীয়টি আসলে বুঝতে পারবো। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ভারতের সঙ্গে বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে। এটি তার প্রত্যাশা যে আগামীতে যে নির্বাচন যদি হয়, নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন, তিনি প্রত্যাশা করেন সেই দলের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। ভারতের তরফ থেকেই এমন ধারণা পেয়েছি আমরা ইতিপূর্বে। তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। যাই হোক, এদিকে গতকাল রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে তারা নিবিড়ভাবে নজর রাখছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভারতের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে এটিতে তারা উদ্বেগ জানিয়ে, মানে ময়মনসিংহের যে ঘটনা, দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ভারত। দিল্লির এই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছি পাল্টা বিবৃতি দিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ এইসব নিয়ে কথা বলেছেন। ময়মনসিংহের ঘটনায় নয়াদিল্লির দেওয়া বিবৃতি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা, মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তারা বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলছেন। আসলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ময়মনসিংহের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে, সরকার গ্রেফতার করেছে। কিন্তু ঘটনা জটিল হয়েছে অন্য একটি ঘটনায়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এসে 20-25 জন বা 25-30 জন ভারতীয় বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। হাই কমিশনের সামনে এসে নানান হুমকি ধুমকিও তারা দিয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এটি নিয়েও তৌহিদ হোসেন কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে যেখানে বাংলাদেশ হাই কমিশন অবস্থিত, সেটা তো খুব নিরাপদ স্থান বলে আমরা জানি। চাণক্যপুরী অনেকগুলো ডিপ্লোম্যাটিক ব্লক পেরিয়ে বাংলাদেশ হাই কমিশন তার অফিস সেখানে এরকম একটি সেন্সিটিভ জায়গায়, এরকম একটি নিরাপত্তা বলয়ে বেষ্টিত জায়গায় কিভাবে হিন্দু চরমপন্থীরা হাই কমিশনের সামনে পর্যন্ত আসতে পারলো? এই প্রশ্নটা তৌহিদ হোসেন তুলেছেন। বলেছেন, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে, এটা মোটেই প্রত্যাশিত নয়। আসতে দেওয়া হয়েছে মানে সরকারের তরফ থেকে বা কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তারা এই অনুমোদনটুকু পেয়েছে, কিন্তু এটি হওয়ার কথা নয়। কিন্তু এটি নিয়ে যখন অভিযোগ তুলেছেন, এর জবাব আবার দিয়েছেন রণধীর জয়সওয়াল। তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে স্বীকার করেননি, অভিযোগকে স্বীকার করেননি, বরং বাংলাদেশের কিছু গণমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। জয়সওয়াল বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। এটি তো আমরা জানি, এটি সকল দেশের জন্যই এটি প্রযোজ্য। কিন্তু তাহলে ঘটনাটা কি ঘটলো? জয়সওয়ালের ভাষায় ঘটনাটি হলো, প্রায় 20-25 জন যুবক বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছেন। প্রশ্ন হলো যে, ভিয়েনা কনভেনশন মানতে গেলে এই পর্যন্ত তাদের পৌঁছানোর কথা নয়, যেটি জয়সওয়াল নিজে বলেছেন। এটির ব্যত্যয় ঘটলো কেন, সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আসলে যে যাই বলুন না কেন, প্রকৃত বাস্তবতা হলো প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে। গত কয়েক মাসে দুই দেশেই হাই কমিশনারদের তলব পাল্টা তলবের ঘটনা ঘটেছে, আমরা এটি দেখেছি। এটি কাঙ্ক্ষিত নয় এবং সামনে কি অপেক্ষা করছে এটি আসলে এই মুহূর্তে বলা মুশকিল। প্রিয় দর্শক, রাজনীতি চলতে থাকবে, কূটনীতি চলতে থাকবে, কিন্তু এর ভেতর দিয়ে যে তিক্ততা এসেছে এটি দূরীভূত হোক, এটি আমরা প্রত্যাশা করি। তবে এই কন্টেন্টে আপনাদের সঙ্গে আমি আরো দুই একটি তথ্য যোগ করতে চাই, শেয়ার করতে চাই। দৈনিক প্রথম আলোতে
দুটি লেখা আমি পড়েছি, তার সংক্ষিপ্ত সার একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ তার একটি লেখায় লিখেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুন জ্বলল দাউ দাউ করে। ছায়ানট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী সহ বহু সাংস্কৃতিক ও প্রগতিশীল প্রতিষ্ঠান আক্রান্ত হলো পরিকল্পিত তাণ্ডবে। বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাসভবনের অবশিষ্টাংশের উপর চালানো হলো তৃতীয় দফা বুলডোজার হামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতোই ছিল নীরব দর্শক। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, লিখেছেন শারমিন আহমদ। তিনি বলছেন, এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য জাতীয় নির্বাচন বানচাল করা এবং একটি সহিংস বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করা। আরেকটি লেখা থেকে একটু অংশ পড়ে শোনাতে চাই। শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সালাউদ্দিন আহমেদ, তিনি লিখেছেন, দেশে একটি গোষ্ঠী মানে উগ্রবাদী গোষ্ঠীকে তিনি চিহ্নিত করেছেন, ক্রমে নিজেদের জনগণের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই প্রবণতা শুধু উদ্বেগজনক নয়, এটা সরাসরি স্বাধীনতা ও বহুত্ববাদের বিরুদ্ধে। মানে তার বড় লেখাটি থেকে আমি সংক্ষেপে পড়ছি। তিনি লিখেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের উপর সন্ত্রাসী হামলাকারীদের পরিচয় নতুন করে চেনার কিছু নেই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় ধ্বনি তুলে ধরে যে গণমাধ্যমগুলোর প্রতি তাদের ক্ষোভের প্রধান কারণ, সেটিও স্পষ্ট। তিনি লিখেন, হাদির মৃত্যুতে আয়োজিত এক সভায় রাকসু ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা বলেন, বাম, শাহবাগী, ছায়ানট ও উদীচীকে তছনছ করলেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তারা বলেন, রাজনৈতিক লড়াই করে প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়, তাই প্রতিপক্ষকে ধ্বংস করেই জয় ছিনিয়ে নিতে হবে। সালাউদ্দিন লিখেছেন, ঘোষণা দিয়েই হামলাকারীরা এসেছে। এ সময় সাংবাদিকেরা সরকারের সর্বস্তরে যোগাযোগ করেছেন, সরকার থেকে কেউ এগিয়ে আসেনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক, বলছেন সালাউদ্দিন আহমেদ। তিনি লিখেছেন, বিএনপি সবকিছুতে নির্বাচন বানচালের আলামত খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই হামলা তার চেয়েও ভয়াবহ। বিএনপির কোন বড় নেতা সেদিন এগিয়ে আসেনি এই দুটি সংবাদপত্র রক্ষায়। সবাই বিবৃতি দিয়েছেন, এমনকি জামাত ইসলামীও। কেউ কেউ পরদিন এসে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তার সমাপনী কথাগুলো খুব যুক্তিপূর্ণ, গুরুত্বপূর্ণ। জানি না কবে আমরা এসব কথার তাৎপর্য বুঝতে পারবো। তিনি লিখেছেন, এদেশের বহু আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জয় এনে দিয়েছে এবং সেই জয় জনগণের হাতে তুলে দিয়ে আবার তারা পড়াশোনায় ফিরে গেছে। কিন্তু এবার যারা আন্দোলনের মাধ্যমে জয় দাবি করছে, তারা প্রতিনিয়ত সেই জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জয়ের নতুন নতুন সীমারেখা টানছে। মানে এটিকে ভিন্নার্থে আপনি বলতে পারেন, এক এক সময় তারা তাদের আবদারের যে তালিকা সেটিকে লম্বা করছে। গণতান্ত্রিক পথে প্রভাব বিস্তার সহজ নয় বুঝে তারা অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি বেছে নিচ্ছে। দর্শক, শেষ করব, আপনি কি মনে করেন এই যে প্রবণতার কথা বললেন সালাউদ্দিন আহমেদ, যে অরাজকতা ও হুঙ্কারের রাজনীতি এবং উগ্রবাদের রাজনীতির কথা তিনি বললেন, এবং যেটি বললেন যে এই গোষ্ঠী এটি বেছে নিয়েছে, আপনি কি মনে করেন এই অরাজকতা এবং হুঙ্কারের রাজনীতি, উগ্রবাদের রাজনীতি বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে? সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, নিশ্চয় মনে আছে মাস কয়েক আগে যখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এরকম কয়েকটি রাষ্ট্রের উপরে অস্বাভাবিক শুল্ক আরোপ করেছিল তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যাচ্ছিল সেগুলোর উপরে, তখন নতুন একটি অস্বাভাবিক জোট গঠনের কথা আমরা শুনেছিলাম। অর্থাৎ চীন, ভারত এবং রাশিয়া একটা বিকল্প জোট তৈরি করবে, যেটি দাঁড়াবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যদিও সেটি কার্যকর হয়নি। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, অথবা যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার মসনদে বসেছেন,
এমন ধারণা থেকে আওয়ামী শিবিরের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল যে এইবার বোধহয় কিছু হতে যাচ্ছে, এবং সেটি তো হলো না। আগামী নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে আমরা মোটামুটি বলতে পারি যে এখনো নিশ্চিত নয়, যদিও এই মুহূর্ত পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে বিএনপিকে ভারত সমর্থন দিচ্ছে, তবে এটি যে সাস্টেইন করবে একেবারে শেষ পর্যন্ত তা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। কিন্তু বাংলাদেশকে ঘিরে আসলে চীন কি করতে চাইছে, যেটি আমি মাঝে মধ্যে চীনের প্রসঙ্গটি তুলি, যেভাবে আমরা আমাদের নির্বাচনকে ঘিরে কিংবা বাংলাদেশকে কেন্দ্র করে এই ভূ রাজনীতিতে আমরা ভারত বা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যতটা টানি ঠিক ততটাই কম গুরুত্ব দিয়ে চীনের ক্ষেত্রে। কিন্তু আসলে কি চীন বসে আছে? আপাতত পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে ভারতের প্রভাব ঠেকাতে চীন এবং পাকিস্তান বেশ শক্ত অবস্থান নিয়েছে। এদিকে আমরা জানি যে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই ভালো। 2024 5 আগস্টের অভ্যুত্থানের পর আমরা খুব খেয়াল করে দেখেছি যে চীনে বিএনপি নেতাদের ঘন ঘন সফর, এবং সেই সফরের মধ্য দিয়ে তিস্তা প্রকল্প সহ অন্যান্য নানান বিষয়ে বিএনপির পক্ষ থেকে চীন একটা আশ্বাস আদায় করে নেওয়ার চেষ্টা করেছে। চীন বিএনপিকে আরো বেশি আস্থায় নেওয়ার চেষ্টা করেছে। এখন ভারত আবার বিএনপিকে সমর্থন করছে। নিশ্চয়ই যদি কিনা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নমনীয়তা ভারত না দেখতো, তাহলে তো একেবারে আগেভাগেই যেভাবে তারেক রহমানের প্রতি এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা, আগামী দিনে নেতৃত্ব দিবেন তারেক রহমান, এই ধরনের একটি পরোক্ষ মনোভাব তাদের প্রকাশ পেয়েছে। সেই জায়গা থেকে এবার বিএনপি কি করবে? বিএনপি কি পারবে চীনের বলয় থেকে বের হয়ে আসতে? নানান ধরনের সমীকরণ আসলে জটিল আকার ধারণ করছে। এদিকে পাকিস্তান যেহেতু বরাবরই জামাতকে সমর্থন করে, চীনকে তাহলে জামাতকে সমর্থন করতে হবে। এদিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিশেষ কয়েকটি কথিত ইসলামী দলের সম্পর্কের যে উষ্ণতা, সেটি সম্পর্ক আমরা জানি। যেটি জানা গেল যে গত দুদিন আগে চীন এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক কৌশলগত বিষয় আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রী দায়িত্বে রয়েছেন ইসহাক দার, তিনি চীনে গেলেন, বৈঠক করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং চীন এবং পাকিস্তানের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে, যেটি পাকিস্তান সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা একসঙ্গে। খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে ভারত যা করতে চাইছে তার বিরোধিতা করবে। তাহলে ভারত যদি বিএনপিকে সমর্থন করে থাকে, তাহলে বিএনপিকে ঠেকাবে চীন এবং পাকিস্তান, সেটি তো হিসাবে আসে। তো সেখানে সেই বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে একই সঙ্গে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের যে আলোচনা রয়েছে সেখানে অবশ্য কাশ্মীর ইস্যু সহ আরও অন্যান্য ইস্যু প্রাধান্য পাবে। এখন চীন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরে একটা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। যে বিবৃতিটি এরই মধ্যে আমি বললাম যে ভারত এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে, যেটি বলা হচ্ছে যে নতুন প্রস্তুতি নিতে হবে। কি সে নতুন প্রস্তুতি, সেটি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এবং শেখ হাসিনা সরকারের পতনের পর চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পাওয়া যাবে বা একটা নতুন কোনো আউটকাম আসবে, সে বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে আমরা জানি যে রোববার সন্ধ্যায় ইসহাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম পররাষ্ট্রমন্ত্রী, তিনি ফোন দিয়েছিলেন তৌহিদ হোসেনের কাছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটি বাংলাদেশি গণমাধ্যমে এসেছে। সেটি নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা গুঞ্জন ছিল যে ইসহাক দার আসলে সেখান থেকে ফোন দিয়ে কি বললেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে। ওই সময় আবার
মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় চলছিল বাংলাদেশ ভারতের মধ্যে, যে সম্পর্ক যেটুকু তলানিতে পৌঁছেছে আরও গভীর তলানিতে পৌঁছানোর যে বিষয়টি আমাদের সামনে উপস্থিত হলো, সেখানে অনেকে মন্তব্য করছিলেন, এতে গুজবও হতে পারে, আমিও মনে করি তাই, যে পাকিস্তান নাকি বলেছে যে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে দিতে, এবং ভারত এবং শ্রীলঙ্কা একই সঙ্গে যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জায়গা থেকে ভারতে যেন বাংলাদেশের খেলোয়াড়রা না যায় এ কথা স্পষ্ট আইসিসিকে জানিয়ে দিতে। এটি হয়তো গুঞ্জন পর্যায়ে হতে পারে, মানে গুজব পর্যায়ে হতে পারে, কিন্তু ভারতের গণমাধ্যম যেটি দাবি করছে, ভারতের গণমাধ্যম বলছে যে চীন, পাকিস্তান, তুরস্ক মিলে ভারতের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনের প্রক্রিয়া চলছে বেশ কয়েক মাস যাবৎ। এটি আমরা জানি, এটি সত্য কথা। সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী বাকি দেশগুলো, এটাও আমরা জানি, অনেক ধরনের লেখালেখি হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে মনে করা হচ্ছে চীনা নেতাদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ফোনে অবহিত করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তাদের ভাষাতে বলছে আর কি, মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার। যেটা বলছিলাম, যে জিনিসটা আমরা জানি, মাস 6 আগে বেইজিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীন, পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে, এবং সেখানে সার্কের বিকল্প একটি জোট গঠনের বিষয়ে বলা হয়। একটি তো সামরিক জোট রয়েছে ভারতের বিরুদ্ধে, আরেকটি সার্কের বিকল্প জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেখানে কিন্তু বাংলাদেশ কোনো সম্মতি জ্ঞাপন করেনি, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার সেটি বোধহয় সাহস করেনি যে সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কী হবে। এটি মনে করি আমরা যে এটি ঠিক ছিল, হ্যাঁও না কিংবা নাও না, নীরবতা পালন করেছিল। এখন যে নতুন হিসেব নিকাশ দাঁড়ালো, এটা একেবারে ক্লিয়ার যে চীন, পাকিস্তান, তুরস্ক জোট তারা হয়তো শক্ত অবস্থান নিতে পারে ভারতের বিরুদ্ধে। ভারত কি করে সেক্ষেত্রে প্রথমে বলছিলাম যে বিএনপির বিষয়টি কি হবে। চীন এর মধ্যে পাকিস্তানের অবকাঠামো, প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। তুরস্ক নানানভাবে সামরিক সহযোগিতা করছে পাকিস্তানকে, এবং জামাত কিংবা ইসলামী দলগুলো, আমি শুরু থেকে বলে আসছি, এদের পিছনে তুরস্কের একটি বিশাল প্রভাব রয়েছে। তুরস্ক জঙ্গিবাদকে সমর্থন করে না, কিন্তু উগ্রবাদকে সমর্থন করে, তার নানান ধরনের নজির আমাদের সামনে রয়েছে। অতএব আমি বরাবরই বলি যে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের হাতে, বাংলাদেশের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের কোনো ক্ষমতা হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত বিদেশি শক্তিগুলোই, পরোক্ষভাবে তো বটেই, তারাই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ভবিষ্যৎ। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।